বিসমিল্লাহির রহমানির রহিম। জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত কলেজ সমূহে অধ্যয়নরত বিবিএ তৃতীয় বর্ষ সম্মান শ্রেণীর হিসাব বিজ্ঞান বিভাগের সকল ছাত্রছাত্রীকে আজকের এই অনলাইন শ্রেণী কার্যক্রমে স্বাগত জানাচ্ছি। আমি গোলদার মোহাম্মদ মহিদুল ইসলাম, সহকারী অধ্যাপক, হিসাব বিজ্ঞান বিভাগ, সরকারি তোলারাম কলেজ, নারায়ণগঞ্জ। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করছি তোমরা প্রত্যেকে সুস্থ আছো, স্বাস্থ্যবিধি মেনে জীবনযাপন করছো। একটি দীর্ঘ সময় ধরে তোমাদের নিয়মিত শ্রেণী কার্যক্রম বন্ধ আছে। সেই ক্ষতি পুষিয়ে নেওয়ার জন্য আজকের এই অনলাইন শ্রেণী কার্যক্রমের আয়োজন। এই বৃহৎ কার্যক্রমে আমাকে সরাসরি যুক্ত করার জন্য আমি জাতীয় বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষকে আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা জ্ঞাপন করছি। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করছি আমাদের এই নিয়মিত আয়োজন তোমাদের নিয়মিত অধ্যয়নে সহায়ক ভূমিকা পালন করছে। আমরা ধারাবাহিক ও নিয়মিত ভিত্তিতে কস্ট অ্যাকাউন্টিং কোর্সের উপর আলোচনা করছি। আজ আমাদের 11তম লেকচার। আমরা আজ আলোচনা করব কস্ট অ্যাকাউন্টিংয়ের নবম অধ্যায় প্রসেস কস্টিংয়ের উপর। এর আগেও আমরা 10ম লেকচারে এই অধ্যায়ের উপর আলোচনা করেছি। আজ আমরা এই অধ্যায়ের দ্বিতীয় অংশ নিয়ে আলোচনা করব। প্রথমেই আমরা দেখে নেই একটি চিত্র। এখানে একটি কটন শিল্পের উদাহরণ দেওয়া হয়েছে, কিভাবে ক্ষেত থেকে তুলার মাধ্যমে সুতা তৈরি হয় এবং সুতা থেকে কাপড় তৈরি হয় ধাপে ধাপে, সেটি এখানে উল্লেখ করা হয়েছে। এটি হলো প্রসেস। একটি প্রসেস থেকে চূড়ান্ত পণ্য অন্য প্রসেসের কাঁচামাল হিসেবে ব্যবহৃত হয় এবং সেইখান থেকে আবার আরেকটি চূড়ান্ত পণ্য বের হয়ে পরবর্তী প্রসেসের কাঁচামাল হিসেবে ব্যবহৃত হয় এবং সর্বশেষ ধাপে যে পণ্যটি তৈরি হয় সেটিকেই আমরা বলছি চূড়ান্ত পণ্য। তাহলে আমরা দেখে নেই আমাদের আজকের আলোচনায় কি কি বিষয়গুলো অন্তর্ভুক্ত থাকবে। সমতুল্য উৎপাদন বা ইকুইভ্যালেন্ট প্রোডাকশন, প্রক্রিয়া ব্যয় হিসাবে ফিফো অ্যান্ড ওয়েটেড এভারেজ মেথড এর প্রভাব, সমতুল্য উৎপাদন বিবরণী বা স্টেটমেন্ট অফ ইকুইভ্যালেন্ট প্রোডাকশন, ফার্স্ট ইন ফার্স্ট আউট মেথড, ওয়েটেড এভারেজ কস্ট প্রাইস মেথড এবং এই দুটি মেথডের মধ্যে তুলনামূলক বিশ্লেষণ আমরা দেখব এবং সাথে সাথে আমরা দেখব কিছু গুরুত্বপূর্ণ বিষয় যেগুলো এই অধ্যায়ের সাথে সম্পর্কযুক্ত এবং আমরা আরও দেখব কিছু গাণিতিক সমস্যা। তাহলে আমরা মূল আলোচনায় চলে যাই। প্রথমেই আমরা আলোচনা করব সমতুল্য উৎপাদন বা ইকুইভ্যালেন্ট প্রোডাকশন কি সেটি নিয়ে। উৎপাদন প্রক্রিয়ার প্রধান বৈশিষ্ট্য হচ্ছে একটি নির্দিষ্ট সময় শেষে কিছু অসমাপ্ত কার্য অথবা চলতি কার্য, যেটাকে আমরা ওয়ার্ক ইন প্রোগ্রেস বলি, এই অসমাপ্ত কার্য বা চলতি কার্যের একককে সমাপ্ত দ্রব্যের এককে রূপান্তর করাকে সমতুল্য উৎপাদন বা ইকুইভ্যালেন্ট প্রোডাকশন বলে। অর্থাৎ যতটুকু উৎপাদন হয়েছে একটি পণ্য সেটিকে আমরা যদি চূড়ান্ত পণ্যের রূপান্তরিত করতে চাই তাহলে সেটিকে যেভাবে আমরা ক্যালকুলেট করি সেটিকেই আমরা বলছি ইকুইভ্যালেন্ট প্রোডাকশন। আমরা মনীষীদের সংজ্ঞা দেখি ইকুইভ্যালেন্ট প্রোডাকশন সম্পর্কে তারা কি বলেছেন। ফিশার অ্যান্ড ফ্র্যাঙ্ক এর মতে, the equivalent number of complete units that could be produced from the quantity of input used. আরেকজন মনীষীর সংজ্ঞা দেখি আমরা এখানে মূলত দেখব ICMA অফিসিয়াল টার্মিনোলজিতে ইকুইভ্যালেন্ট প্রোডাকশন বলতে তারা কি বুঝিয়েছেন। The principle applies when operation costs are being apportioned between work in process and completed output.
অর্থাৎ যে পণ্যটি আংশিকভাবে তৈরি হয়েছে সেটিকে যদি আমরা চূড়ান্ত পণ্যে কনভার্ট করতে চাই তাহলে কতটুকু হয় সেটিকেই আমরা বলছি ইকুইভ্যালেন্ট প্রোডাকশন। এখন আমরা ইকুইভ্যালেন্ট প্রোডাকশন কিভাবে নির্ণয় করতে হয় সেটি দুটি সূত্র দেখে নিই। ইকুইভ্যালেন্ট কমপ্লিট ইউনিটস সমান ওয়ার্ক ইন প্রসেস ইন্টু ডিগ্রি অফ কমপ্লিশন। আবার আরো বলছি ইকুইভ্যালেন্ট ইউনিটস ইকুয়াল টু ফিজিক্যাল ইউনিটস ইন্টু ওয়ার্ক ডান ডিউরিং দ্য পিরিয়ড। এই দুটি সূত্রের মাধ্যমে আমরা ইকুইভ্যালেন্ট প্রোডাকশন ক্যালকুলেট করতে পারি। এখন আমরা একটি উদাহরণ দেখে নেই, তাহলে আমাদের এই বিষয়টি আরো বেশি পরিষ্কার হবে। মনে করি একটি উৎপাদনকারী প্রতিষ্ঠান জানুয়ারি মাসে 1000 একক কাঁচামাল নিয়ে উৎপাদন শুরু করল। সেখান থেকে 600 ইউনিট চূড়ান্ত পণ্য তৈরি হলো এবং 400 ইউনিট পণ্য তৈরি হলো, যেটি 50% তৈরি হলো। তাহলে এখন আমরা আমাদের প্রকৃত উৎপাদনের পরিমাণ কত দেখাবো, 600 ইউনিট নাকি 1000 ইউনিট? এটি দুটির কোনোটিই যদি আমরা দেখাই তাহলে সেটি যুক্তিসঙ্গত হবে না। তাহলে যুক্তিসঙ্গত হতে হলে আমাদের বাকি যে 400 ইউনিট 50% উৎপাদিত হয়েছে সেটিকে আমাদের ইকুইভ্যালেন্ট প্রোডাকশনে কনভার্ট করতে হবে। অর্থাৎ 400 ইউনিট যেহেতু 50% উৎপাদন হয়েছে, তাহলে 400 ইউনিট ইন্টু 50% সমান 200 ইউনিট। সেটি আমরা আগের 600 ইউনিট চূড়ান্ত পণ্যের সাথে যোগ করব, তাহলে আমাদের মোট হবে 800 একক বা 800 ইউনিট। তাহলে 800 ইউনিট যদি আমরা ধরি সেটি কিন্তু অধিক যুক্তিসঙ্গত হবে। এটিকেই আমরা বলছি ইকুইভ্যালেন্ট প্রোডাকশন। তাহলে আশা করি ইকুইভ্যালেন্ট প্রোডাকশন সম্পর্কে একটি পরিষ্কার ধারণা তোমাদের তৈরি হয়ে গেল। এবার আমরা চলে যাই সমতুল্য উৎপাদন বিবরণী বা স্টেটমেন্ট অফ ইকুইভ্যালেন্ট প্রোডাকশন বলতে আমরা কি বুঝি। সমতুল্য উৎপাদন বিবরণী দুটি পদ্ধতিতে প্রস্তুত করা যায়। সেই দুটি পদ্ধতি কি কি সেটি আমরা দেখে নেই। একটি হলো ফার্স্ট ইন ফার্স্ট আউট মেথড, আরেকটি হলো ওয়েটেড এভারেজ কস্ট প্রাইস মেথড। তাহলে আমরা এখন দেখব এই দুটি পদ্ধতিতে কিভাবে আলাদা আলাদাভাবে এটি প্রস্তুত করা হয়। প্রথমেই আসি ফার্স্ট ইন ফার্স্ট আউট মেথড। সেখানে কি কি বিষয়গুলো আমাদের লক্ষ্য রাখতে হবে সেটি আমরা প্রথমে দেখে নেই। এই পদ্ধতির শর্ত হলো ওপেনিং স্টকের ডিগ্রি অফ কমপ্লিশনের মাত্রা সমাপনী মাত্রা অবশ্যই থাকতে হবে। অর্থাৎ ডিগ্রি অফ কমপ্লিশন এখানে কিন্তু অবশ্যই উল্লেখ থাকতে হবে। এক্ষেত্রে পূর্বে যত কাজ হয়েছে তারপর থেকে ধরা হয়, অর্থাৎ যেখানে শেষ হয়েছে সেখান থেকে আমরা শুরু করি। এক্ষেত্রে যত একক সংশ্লিষ্ট প্রক্রিয়া থেকে পরবর্তী প্রক্রিয়ায় স্থানান্তরিত হবে তার 2 ভাগে ভাগ করে ফেলি আমরা। একটিকে আমরা বলছি ওপেনিং স্টক, আরেকটি আমরা বলছি কমপ্লিটলি প্রসেসড। কমপ্লিটলি প্রসেসড আমরা ক্যালকুলেট করি ট্রান্সফার টু নেক্সট প্রসেস মাইনাস ওপেনিং স্টক। এই কমপ্লিটলি প্রসেসড বলতে আমরা বুঝাচ্ছি এই নির্দিষ্ট পিরিয়ডে কতটুকু ফুললি প্রসেসড হয়েছে সেটিকে আমরা বুঝাচ্ছি। ওপেনিং স্টকের পৃথকভাবে ব্যয় নির্ণয় করি আমরা কিভাবে সেটি আমরা দেখে নেই। কস্ট অফ ওপেনিং স্টক সমান প্রিভিয়াস কস্ট প্লাস কারেন্ট কস্ট। এখানে বলে রাখি প্রিভিয়াস কস্টটা আগে থেকেই ক্যালকুলেট করা থাকে, আর কারেন্ট কস্টটা আমাদের এই পিরিয়ডে ক্যালকুলেট করতে হয়। কস্ট পার ইকুইভ্যালেন্ট ইউনিট এটি আমরা কিভাবে ক্যালকুলেট করি সেটি আমরা একটি সূত্রের মাধ্যমে দেখি। কস্ট ইনকার্ড ডিউরিং দ্য কারেন্ট পিরিয়ড, অর্থাৎ বিগত যে খরচ হয়েছে, বিগত পিরিয়ডে যেটি খরচ হয়েছে সেটি কিন্তু আমরা এখানে নিয়ে আসবো না। আমরা এখানে নিয়ে আসবো কস্ট ইনকার্ড ডিউরিং দ্য কারেন্ট পিরিয়ড, বর্তমান পিরিয়ডে যতটুকু খরচ হয়েছে সেটি, আর আমরা সেটিকে ভাগ দিব ইকুইভ্যালেন্ট ইউনিটস দিয়ে, যেটি আমরা আগে দেখলাম যে ইকুইভ্যালেন্ট ইউনিট কিভাবে ক্যালকুলেট করতে হয়, সেই ইউনিট দিয়ে আমরা এটিকে ভাগ দিব। তাহলে আমরা কস্ট পার ইকুইভ্যালেন্ট ইউনিট ক্যালকুলেট করতে পারব। তাহলে আমরা ফার্স্ট ইন ফার্স্ট আউট মেথডে একটি উদাহরণ দেখে নেই, তাহলে আমাদের এই মেথড সম্পর্কে আরো ভালো ধারণা আসবে। যেমন এখানে বলা আছে ওপেনিং স্টক 2800 ইউনিট, ডিগ্রি অফ কমপ্লিশন ম্যাটেরিয়ালের ক্ষেত্রে 60%, লেবার 40%, ওভারহেড 40%।
তাই যদি হয় সেক্ষেত্রে ওপেনিং স্টক সমাপ্ত এককে পরিণত করতে প্রয়োজন হবে যতটুকু আমাদের আগে শেষ হয়েছে তার থেকে বাকিটা, অর্থাৎ 60% ম্যাটেরিয়াল যেহেতু আগেই কমপ্লিট হয়ে আছে, 100 থেকে আমরা 60 বাদ দিব, তাহলে আমাদের বাকি যতটুকু থাকে সেটি হলো 40%। লেবার 40% কমপ্লিট হয়ে আছে আগে থেকে, তাহলে 100 থেকে 40% বাদ দিব, তাহলে যেটা থাকে সেটি হলো 60%। এবং ওভারহেড সেটিও 40% কমপ্লিট হয়ে আছে, সেই 40% যদি আমরা 100 থেকে বাদ দিই তাহলে আমাদের দাঁড়াবে 60%। এভাবে আমরা যতটুকু আগের পিরিয়ডে কমপ্লিট হয়ে গেছে সেটা 100 থেকে বাদ দিব, তাহলে আমাদের যতটুকু এই পিরিয়ডে কমপ্লিট হবে সেটি আমরা ক্যালকুলেট করতে পারবো। এটি হলো আমরা ফার্স্ট ইন ফার্স্ট আউট মেথডে ক্যালকুলেট করব। আর যদি আমরা ওয়েটেড এভারেজ কস্ট প্রাইস মেথডে ক্যালকুলেট করি তাহলে আমরা কি কি বিষয়গুলো লক্ষ্য রাখবো সেটি আমরা একটু দেখে নেই। ওয়েটেড এভারেজ মেথডের আরেকটি নাম কিন্তু এভারেজ মেথড, আমরা এটিকে এভারেজ মেথড নামেও ডাকি। এভারেজ মেথডে প্রারম্ভিক চলতি কার্য মূল্যায়নে নিম্নোক্ত বিষয়গুলো বিশেষভাবে লক্ষণীয়। তাহলে কি কি বিষয় লক্ষ্য রাখতে হবে সেটি একটু দেখো। এ পদ্ধতিতে প্রারম্ভিক চলতি কার্যের সমতুল্য উৎপাদন একক ও এর ব্যয় পৃথকভাবে নির্ণয় করা হয় না, অর্থাৎ আমরা কিন্তু ওয়েটেড এভারেজ মেথডে সমতুল্য উৎপাদন একক ক্যালকুলেট করি না, যেটি আমরা ফার্স্ট ইন ফার্স্ট আউট মেথডে কিন্তু অবশ্যই ক্যালকুলেট করি। 2 নম্বরে আমরা বলছি প্রারম্ভিক অসম্পন্ন একক সম্পন্ন করার ব্যয় আলাদাভাবে নির্ণয় না করে অসম্পন্ন চলতি কার্যের জন্য কাঁচামাল, শ্রম এবং উপরিব্যয় যোগ করে স্বাভাবিক নিয়ম অনুযায়ী প্রক্রিয়ায় তৈরি দ্রব্য, চলতি কার্য এবং অস্বাভাবিক ক্ষতি বা লাভ এর ব্যয় নির্ণয় করতে হবে। অর্থাৎ এটি আমরা আলাদাভাবে নির্ণয় না করে একসাথে করে, যেমন মনে হবে যে এটি একটি পিরিয়ডেই তৈরি হয়েছে, এরকম ভাবেই আমরা এটি ক্যালকুলেট করব। এরপরে বলা হচ্ছে ওপেনিং স্টকের উপাদান অনুযায়ী পৃথকভাবে থাকতে হবে। ওপেনিং স্টক কিন্তু আমরা উপাদান অনুযায়ী আলাদা আলাদাভাবে অ্যামাউন্টগুলো থাকতে হবে। এটি পার্সেন্টেজ অফ কমপ্লিশন থাকবে না, কিন্তু অ্যামাউন্টগুলো কিন্তু পৃথকভাবে অর্থাৎ এলিমেন্ট ওয়াইজ এটি আলাদা আলাদাভাবে থাকবে। অর্থাৎ ওপেনিং স্টকের ম্যাটেরিয়াল, লেবার, ওভারহেড এর ব্যয় আলাদাভাবে দেওয়া থাকবে। এরপরে বলছি যদি ওপেনিং স্টকের ডিগ্রি অফ কমপ্লিশন দেওয়া থাকেও তাহলেও বিবেচনায় আনা হবে না, অর্থাৎ ডিগ্রি অফ কমপ্লিশন কিন্তু ওপেনিং স্টকের ক্ষেত্রে আমরা ওয়েটেড এভারেজ মেথডে এটি প্রয়োগ করব না, এটি আমরা শুধুমাত্র ফার্স্ট ইন ফার্স্ট আউট মেথডে প্রয়োগ করব। অর্থাৎ ইকুইভ্যালেন্ট প্রোডাকশন ইউনিটে আমরা এটি রূপান্তর করব না। এগুলো সবই কিন্তু ওপেনিং স্টকের ক্ষেত্রে আমরা এই বিষয়গুলো মেনে চলব। আরেকটি বলছি এ পদ্ধতিতে ওপেনিং স্টকের পূর্ববর্তী ব্যয়কে বিবেচনা করতে হবে, যেটি কিনা আমরা ফার্স্ট ইন ফার্স্ট আউট মেথডে বিবেচনা করি না। এ ব্যয়কে স্টেটমেন্ট অফ কস্ট বা ব্যয় বিবরণীতে উপাদান অনুযায়ী পৃথকভাবে লিখতে হয়, কারণ কস্ট পার ইউনিট নির্ধারণে পূর্ববর্তী ব্যয়কে বিবেচনায় আনতে হয়, যেটি কিনা আমরা ফার্স্ট ইন ফার্স্ট আউট মেথডে পূর্ববর্তী ব্যয়কে বিবেচনায় আনি না। তাহলে দুটি পদ্ধতির মধ্যে একটি যে তফাৎগুলো সেটি কিন্তু এখানে আমরা স্পষ্ট দেখতে পারলাম। এখন আমরা দেখব যে সূত্রের মাধ্যমে আমরা কস্ট পার ইকুইভ্যালেন্ট ইউনিট কিভাবে ক্যালকুলেট করব এই পদ্ধতিতে, সেটি একটু দেখে নেই। কস্ট ইনকার্ড টিল ডেট প্রিভিয়াস কস্ট প্লাস কারেন্ট কস্ট, অর্থাৎ যখন থেকে এই প্রোডাক্টটা তৈরি শুরু হয়েছে তখন থেকে এই পিরিয়ড পর্যন্ত যত কস্ট সেটিকে আমরা যোগ করব এবং সাথে সাথে এই পিরিয়ডের যে কস্ট হয়েছে সেটিকেও যোগ করব, যেটি আমরা ফার্স্ট ইন ফার্স্ট আউট মেথডে শুধুমাত্র এই পিরিয়ডের কস্টটাকে যোগ করি। এই দুটি কস্টকেই আমরা যোগ করে আমরা ভাগ দিব ইকুইভ্যালেন্ট প্রোডাকশন ইউনিট দিয়ে, তাহলে আমাদের বের হবে কস্ট পার ইকুইভ্যালেন্ট ইউনিট। তাহলে যদি মোটা দাগে আমরা এটি পার্থক্য করতে চাই তাহলে ফার্স্ট ইন ফার্স্ট আউট মেথডে পূর্বের কস্টটা ধরা হয় না, শুধুমাত্র কারেন্ট পিরিয়ডের কস্টটা ধরা হয়, আর এখানে পূর্বের কস্ট এবং বর্তমান পিরিয়ডের কস্ট দুটিই কিন্তু মূল্যায়ন করা হয়। এখানে আমাদের ডিগ্রি অফ কমপ্লিশন আমরা মূল্যায়ন করি না, কিন্তু আমাদের ফার্স্ট ইন ফার্স্ট আউট মেথডে ডিগ্রি অফ কমপ্লিশন অবশ্যই মূল্যায়ন করতে হবে। তাহলে এবার আমরা দেখে নেই এই দুটি পদ্ধতির মধ্যে যে
প্রক্রিয়া ব্যয় হিসেবে ফার্স্ট ইন ফার্স্ট আউট এবং ওয়েটেড এভারেজ মেথডে কি প্রভাব সেটি আমরা ছকের মাধ্যমে দেখি, তাহলে এটি আরো বেশি স্পষ্ট হবে। ইকুইভ্যালেন্ট প্রোডাকশন নির্ণয় করতে আমরা ইকুইভ্যালেন্ট প্রোডাকশন নির্ণয় যখন আমরা করি তখন ফার্স্ট ইন ফার্স্ট আউট মেথডে যখন সমতুল্য উৎপাদন নির্ণয় করা হবে তখন প্রারম্ভিক মজুত পণ্যের অসম্পূর্ণ অংশের জন্য ইকুইভ্যালেন্ট প্রোডাকশন ইউনিট নির্ণয় করতে হয়। অর্থাৎ কেবলমাত্র অসম্পূর্ণ কাজই এখানে দেখাতে হবে, অর্থাৎ আগে যে অংশ কমপ্লিট হয়ে গেছে সেটি কিন্তু আমরা দেখাবো না, আমরা দেখাবো যতটুকু অসম্পূর্ণ সেটি। আর ওয়েটেড এভারেজ মেথডে আমরা বলছি যখন সমতুল্য উৎপাদন নির্ণয় করা হবে তখন প্রারম্ভিক মজুত পণ্যের অসম্পূর্ণ অংশের জন্য ইকুইভ্যালেন্ট প্রোডাকশন ইউনিট নির্ণয় করার প্রয়োজনই হয় না, আমরা এটি ইকুইভ্যালেন্ট প্রোডাকশন ইউনিট ক্যালকুলেটই করি না। 2 নম্বরে আমরা বলছি স্টেটমেন্ট অফ কস্ট নির্ণয় ফার্স্ট ইন ফার্স্ট আউট পদ্ধতিতে স্টেটমেন্ট অফ কস্ট নির্ণয় করার সময় প্রারম্ভিক মজুত পণ্যের ব্যয় যোগ হবে না, এক্ষেত্রে শুধুমাত্র চলতি ব্যয়ের ভিত্তিতেই একক ব্যয় নির্ণয় করা হবে। ওয়েটেড এভারেজ মেথডের ক্ষেত্রে আমরা বলছি এই পদ্ধতিতে স্টেটমেন্ট অফ কস্ট নির্ণয় করার সময় প্রারম্ভিক মজুত পণ্যের ব্যয়ের সাথে চলতি ব্যয় যোগ করে মোট ব্যয়ের ভিত্তিতে একক ব্যয় নির্ণয় করতে হবে। 3 নম্বরে আমরা বলছি স্টেটমেন্ট অফ ইভালুয়েশন এ ব্যয় নির্ণয় প্রদর্শন। স্টেটমেন্ট অফ ইভালুয়েশন করার সময় ওপেনিং ইনভেন্টরি এর সম্পাদিত অংশ এবং চলতি বছরে নতুনভাবে শুরু করা কার্য আলাদাভাবে দেখাতে হবে, একসাথে দেখাতে পারবো না। আর ওয়েটেড এভারেজ মেথডের ক্ষেত্রে আমরা বলছি স্টেটমেন্ট অফ ইভালুয়েশন করার সময় ওপেনিং ইনভেন্টরি এবং চলতি বছরের সম্পাদিত কাজের অংশ আলাদাভাবে নির্ণয় করতে হবে না, এক্ষেত্রে একসাথে মোট উৎপাদিত পণ্যের ব্যয় নির্ণয় করা হয়। তাহলে দুইটি পদ্ধতির যে বৈশিষ্ট্য সেটি কিন্তু আমরা এখানে দেখে ফেললাম এবং প্রক্রিয়া ব্যয় হিসেবে এদের যে প্রভাব সেটিও আমরা দেখে ফেললাম। তাহলে এখন আমরা যদি এই দুটি পদ্ধতির তুলনামূলক বিশ্লেষণ করতে চাই তাহলে কিন্তু আমরা বেশ কয়েকটি জিনিস এখানে আনতে পারি। একটি হলো ওপেনিং ওয়ার্ক ইন প্রোগ্রেস এর এলিমেন্ট ওয়াইজ পৃথকভাবে দেওয়া থাকলে ডিগ্রি অফ কমপ্লিশন বা সমাপনী মাত্রা দেওয়া থাকলে যে কোনো পদ্ধতি প্রয়োগ করা যায়। অর্থাৎ যদি এলিমেন্ট ওয়াইজ টাকা দেওয়া থাকে তাহলে আমরা ওয়েটেড এভারেজ মেথড ফলো করব, যদি ডিগ্রি অফ কমপ্লিশন দেওয়া থাকে তাহলে আমরা ফার্স্ট ইন ফার্স্ট আউট মেথড ফলো করব। কিন্তু যদি দুটোই দেওয়া থাকে তাহলে সেক্ষেত্রে কিন্তু আমরা দুটো যে কোনোটি আমরা প্রয়োগ করতে পারি। ফার্স্ট ইন ফার্স্ট আউট মেথডের ক্ষেত্রে ডিগ্রি অফ কমপ্লিশন অবশ্যই থাকতে হবে, আর ওয়েটেড এভারেজ মেথডের ক্ষেত্রে আমরা বলছি এলিমেন্ট ওয়াইজ কস্টগুলো অবশ্যই থাকতে হবে। ওপেনিং ওয়ার্ক ইন প্রোগ্রেস দেওয়া না থাকলে ফার্স্ট ইন ফার্স্ট আউট এবং ওয়েটেড এভারেজ মেথড উভয়ই কিন্তু একই, কারণ এদের মূল পার্থক্য কিন্তু ওপেনিং ওয়ার্ক ইন প্রোগ্রেস নিয়ে। আর বলছি সমাপনী মজুত পণ্য মূল্যায়নের ক্ষেত্রে ফার্স্ট ইন ফার্স্ট আউট এবং ওয়েটেড এভারেজ মেথড একই হবে। তার মানে দুটি পদ্ধতির মধ্যে মূলত তফাৎ কিন্তু ওপেনিং ওয়ার্ক ইন প্রোগ্রেস নিয়ে, সেটি কিন্তু এখানে খেয়াল রাখতে হবে। তাহলে আমরা সমতুল্য উৎপাদন একক নির্ণয়ে কয়েকটি গুরুত্বপূর্ণ বিষয় যেটি আমাদের জেনে রাখা দরকার এই অধ্যায়ের অঙ্ক করার ক্ষেত্রে, সেগুলো কিন্তু আমরা একটু দেখে নিতে পারি। একটি হলো প্রত্যক্ষ কাঁচামাল বা ডিরেক্ট ম্যাটেরিয়াল। যদি প্রক্রিয়া একটি থাকে তবে ম্যাটেরিয়াল একটি থাকবে, অর্থাৎ একটি প্রসেস থাকলে ম্যাটেরিয়াল একটি থাকবে। যদি প্রক্রিয়া দুটি থাকে, অর্থাৎ যদি একাধিক প্রক্রিয়া থাকে তবে ম্যাটেরিয়াল সাধারণত দুটি থাকে। একটিকে আমরা বলছি ম্যাটেরিয়াল 1 যা পূর্ববর্তী প্রক্রিয়া থেকে আনিত, আরেকটি বলছি আমরা ম্যাটেরিয়াল 2 যা সংশ্লিষ্ট প্রক্রিয়াতে সংযুক্ত করা হয়। তবে প্রশ্নে যদি ম্যাটেরিয়াল অ্যাডেড কথাটি উল্লেখ না থাকে তাহলে ম্যাটেরিয়াল একটি হবে এবং সেটি পূর্ববর্তী প্রক্রিয়া থেকে স্থানান্তরিত হবে। অর্থাৎ ম্যাটেরিয়াল যদি একটি হয় তাহলে সেটি পূর্ববর্তী প্রক্রিয়া থেকে আসবে, আর যদি ম্যাটেরিয়াল দুটি হয় তাহলে একটি পূর্ববর্তী প্রক্রিয়া থেকে আসবে, আরেকটি সংযুক্ত হবে বর্তমান প্রক্রিয়ায়। ডিগ্রি অফ কমপ্লিশন বা সমাপনী মাত্রা, এটি সম্পর্কে কিছু গুরুত্বপূর্ণ তথ্য দেখে নেই। ম্যাটেরিয়াল 1 এর সমাপনী মাত্রা বা ডিগ্রি অফ কমপ্লিশন সর্বদা 100%, কারণ এটি পূর্ববর্তী প্রক্রিয়া থেকে স্থানান্তরিত এবং এটি পূর্ববর্তী প্রক্রিয়ার চূড়ান্ত পণ্য। পূর্ববর্তী প্রক্রিয়া থেকে কিন্তু এটি ফিনিশড গুডস হিসেবে আসতেছে,
ফলে এটি কিন্তু 100% কমপ্লিট হয়েই আসতেছে। কিন্তু ম্যাটেরিয়াল 2 এর ক্ষেত্রে ডিগ্রি অফ কমপ্লিশন দেওয়া থাকবে, তবে প্রশ্নে ম্যাটেরিয়াল 2 কিন্তু উল্লেখ থাকবে না, এক্ষেত্রে ম্যাটেরিয়াল অ্যাডেড কথাটি উল্লেখ থাকবে। ডিগ্রি অফ কমপ্লিশন দেওয়া থাকলে পার্সেন্ট অনুযায়ী আমরা ধরব, আর ডিগ্রি অফ কমপ্লিশন যদি দেওয়া না থাকে তাহলে লেবার অ্যান্ড ওভারহেডে যে পার্সেন্ট দেওয়া থাকবে সেই পার্সেন্ট অনুযায়ী আমরা ধরব। তাহলে এই তথ্যগুলো কিন্তু আমাদের অবশ্যই মনে রাখতে হবে, এটি কিন্তু গুরুত্বপূর্ণ তথ্য। এছাড়াও আরো কিছু গুরুত্বপূর্ণ আমরা তথ্য দেখে নেই। ক্লোজিং ওয়ার্ক ইন প্রোগ্রেস এর ক্ষেত্রে ম্যাটেরিয়াল 1 সর্বদাই 100% ধরতে হবে, ম্যাটেরিয়াল 2 লেবার এবং ওভারহেডের পার্সেন্ট অনুযায়ী আমরা ধরব। স্ক্র্যাপ ইউনিটস বা ধ্বংসাবশেষ ডিগ্রি অফ কমপ্লিশন দেওয়া থাকলে সে অনুযায়ী ধরতে হবে। এই স্ক্র্যাপ ইউনিটকে আমরা দুইটি ভাগে বিভক্ত করি, একটিকে আমরা বলছি নর্মাল লস, আরেকটিকে আমরা বলছি অ্যাবনর্মাল লস। নর্মাল লস ইকুইভ্যালেন্ট প্রোডাকশন ইউনিটে আসে না, তাই এর জন্য কোনো আলাদা হিসাব সংরক্ষণ করতে হয় না। এর জন্য গুড ইউনিট বা ভালো এককের উপর যে চার্জ সেই চার্জ অনুযায়ী আমরা ধরি, অর্থাৎ ভালো এককের মধ্যে এটি বন্টন করে দিই। তবে নর্মাল লসে যদি কোনো স্ক্র্যাপ ভ্যালু থাকে তাহলে তা ম্যাটেরিয়াল 1, ম্যাটেরিয়াল 2, লেবার এবং ওভারহেড যে কোনো একটি থেকে বাদ দেওয়া যেতে পারে। অর্থাৎ আমরা যদি আমাদের নর্মাল লসে যে স্ক্র্যাপগুলো থাকবে সেটি বিক্রি করে যদি আমরা কোনো অর্থ পাই সেটি আমরা এখান থেকে বাদ দিব, তবে ম্যাটেরিয়াল 1 থেকে বাদ দেওয়াই সব থেকে উত্তম, যেটি আমাদের আগের প্রসেস থেকে এসেছে। তবে এক্ষেত্রে ফুটনোট দিতে হবে, কিন্তু অবশ্যই ফুটনোটে উল্লেখ করতে হবে যে আমরা কোথা থেকে বাদ দিলাম। আর বলছি অ্যাবনর্মাল লস ডিগ্রি অফ কমপ্লিশন দেওয়া থাকলে সে অনুযায়ী ইকুইভ্যালেন্ট প্রোডাকশন ইউনিট নির্ণয় করতে হবে। ডিগ্রি অফ কমপ্লিশন দেওয়া না থাকলে সর্বদা 100% ধরতে হবে। অ্যাবনর্মাল গেইনের ক্ষেত্রে সর্বদা 100% ধরতে হবে। তার মানে অ্যাবনর্মাল লসের ক্ষেত্রে আমরা ডিগ্রি অফ কমপ্লিশনের মাধ্যমে ইকুইভ্যালেন্ট প্রোডাকশন ইউনিট নির্ণয় করতে পারি, আর যদি দেওয়া না থাকে তাহলে 100% ধরব। তবে অ্যাবনর্মাল গেইন যদি হয় সেটি অবশ্যই 100% ধরব। তাহলে এই বিষয়গুলো কিন্তু আমাদের অবশ্যই মাথায় রাখতে হবে যখন আমরা ম্যাথমেটিক্যাল প্রবলেমগুলো করব তখন। তাহলে আমরা এখন ম্যাথমেটিক্যাল প্রবলেমে চলে যাই। আমরা প্রথমেই একটি প্রবলেম দেখি। দ্য ফলোইং পার্টিকুলার্স রিলেটেড টু প্রসেস 2 for the month of December 2019. Opening stock 1400 units. টাকার পরিমাণ 19,600. Transferred from process 1 13,600 units. আমাদের টাকার পরিমাণ 1,32,500. Materials added in process 2 67,000 units. টাকা. Wages in process 2 26,600 টাকা. Overhead incurred in process 2 13,100 টাকা. Units scrapped in the process 2 during the period 500 units. Degree of completion as follows. আমাদের ডিগ্রি অফ কমপ্লিশন দেওয়া আছে ওপেনিং স্টকের ক্ষেত্রে ম্যাটেরিয়াল 60%, লেবার 40% এবং ওভারহেড 40%। ক্লোজিং স্টক আমাদের দেওয়া আছে 1000 ইউনিট এবং সেটির ক্ষেত্রেও আমাদের ডিগ্রি অফ কমপ্লিশন দেওয়া আছে ম্যাটেরিয়াল 80%, লেবার 70% এবং ওভারহেড 50%। ইউনিটস স্ক্র্যাপ যেটি হয়েছে সেটির ডিগ্রি অফ কমপ্লিশন দেওয়া আছে ম্যাটেরিয়াল 80%, লেবার 50% এবং ওভারহেড 50%। এই তথ্যগুলো কিন্তু অবশ্যই তোমাদের মনে রাখতে হবে। তোমরা যদি এখন প্রয়োজনে লিখে রাখতে পারো তাহলে যখন আমি এটা সলিউশন বুঝাবো তখন তোমাদের এটি বুঝতে সহজ হবে। তাহলে আর কি বলা আছে? বলা আছে নর্মাল লস ইজ এক্সপেক্টেড অ্যাট 5% অফ প্রোডাকশন। স্ক্র্যাপ ইউনিটস আর টাকা 5 পার ইউনিট, অর্থাৎ নর্মাল লস হবে 5% অফ প্রোডাকশন, আর যে স্ক্র্যাপ ভ্যালুটি থাকবে সেটি আমরা বিক্রি করব প্রতি ইউনিট 5 টাকা দরে। তাহলে এই তথ্যগুলো কিন্তু মাথায় রাখতে হবে। আমাদের ওপেনিং স্টকের ইউনিট আমাদের ট্রান্সফার হয়ে এসেছে প্রসেস 1 থেকে যে ইউনিট সেটি। এখানে লক্ষ্য করো আমরা কিন্তু প্রসেস 2 নিয়ে আলোচনা করছি। তাহলে এর আগে একটি প্রসেস সম্পন্ন হয়েছে যেটিকে আমরা বলছি প্রসেস 1, সেখান থেকে এসেছে 13,600 ইউনিট প্রোডাক্ট, যেটি আমরা প্রসেস 2 তে কাঁচামাল হিসেবে ব্যবহার করব।
আবার প্রসেস 2-তে ওপেনিং স্টক আছে 1400 ইউনিট, যেটিকেও আমরা এখানে কাঁচামাল হিসেবে ব্যবহার করব। এবং সাথে সাথে আমাদের আরও যেসব তথ্য দেওয়া আছে সেগুলো কিন্তু মনে রাখতে হবে। এবং এখান থেকে যে পণ্যটি উৎপন্ন হবে সেটি আমাদের চলে যাবে পরবর্তী প্রসেসে, অর্থাৎ প্রসেস 3-তে। এবং এখান থেকে আমাদের রিকোয়ারমেন্টের যেসব জিনিস ক্যালকুলেট করতে বলা হয়েছে সেটি আমরা একটু দেখে নিই। প্রথমে স্টেটমেন্ট অফ ইকুইভ্যালেন্ট প্রোডাকশন। আমাদের প্রথমেই ইকুইভ্যালেন্ট প্রোডাকশনের জন্য একটি স্টেটমেন্ট তৈরি করব। তারপরে সেটির উপর বেস করে আমরা তৈরি করব স্টেটমেন্ট অফ কস্ট। সেখানে শুধুমাত্র আমাদের খরচটি ক্যালকুলেট করব। তারপরে আমরা ক্যালকুলেট করব স্টেটমেন্ট অফ ইভ্যালুয়েশন। এবং স্টেটমেন্ট অফ ইভ্যালুয়েশন ক্যালকুলেট করার পর, অর্থাৎ এই 3টি স্টেটমেন্ট যখন ক্যালকুলেট হয়ে যাবে বা প্রিপেয়ার্ড হয়ে যাবে, তারপর আমরা প্রসেস 2 অ্যাকাউন্ট প্রিপেয়ার করব। অর্থাৎ 4টি রিকোয়ারমেন্ট আমরা ধাপে ধাপে ক্যালকুলেট করব। তাহলে প্রথমেই আমাদের প্রিপেয়ার করতে হবে স্টেটমেন্ট অফ ইকুইভ্যালেন্ট প্রোডাকশন। তাহলে আমরা সলিউশনে চলে যাই। সলিউশনে যাওয়ার আগে আমরা কিছু ওয়ার্কিংস করে নিব, তাহলে আমাদের এই স্টেটমেন্টগুলো তৈরি করতে সহজ হবে। তাহলে প্রথমেই আমরা কিছু ওয়ার্কিংস দেখে নেই। নর্মাল লস বলা ছিল, এখানে যেহেতু নর্মাল লস প্রসেসে শুরুতেই নির্ণয় করা যায় তাই ইকুইভ্যালেন্ট নেওয়া হয়নি। এক্ষেত্রে আমরা বলছি কোনো পদ্ধতির উল্লেখ না থাকায় ওপেনিং স্টকের মূল্য একসাথে থাকায় সমস্যাটি আমরা ফিফো মেথডে বা ফার্স্ট ইন ফার্স্ট আউট মেথডে সমাধান করছি। যেহেতু এখানে ইকুইভ্যালেন্ট প্রোডাকশন ইউনিট দেওয়া আছে বা এখানে ডিগ্রি অফ কমপ্লিশন দেওয়া আছে, এই ডিগ্রি অফ কমপ্লিশন দেখে কিন্তু আমরা ধরে নিলাম যে এটা আমরা ফার্স্ট ইন ফার্স্ট আউট মেথডে সম্পন্ন করতে পারি। আর এলিমেন্ট ওয়াইজ যদি আমাদের প্রোডাকশনটি দেওয়া থাকতো তাহলে আমরা ওয়েটেড এভারেজ মেথডে এটি উল্লেখ করতে পারতাম, কিন্তু যেহেতু আমাদের ডিগ্রি অফ কমপ্লিশন দেওয়া আছে এই জন্য সহজেই আমরা এটি ফার্স্ট ইন ফার্স্ট আউট মেথডে সমাধান করতে পারছি। তাহলে আমরা আর কি দেখব? আমাদের এখানে দেওয়া ছিল যে আমাদের নর্মাল লস হবে 5% অফ প্রোডাকশন। তাহলে স্বাভাবিকভাবে প্রোডাকশন কত সেটি আমাদের ক্যালকুলেট করতে হবে। প্রোডাকশন আমরা কিভাবে ক্যালকুলেট করব? আমাদের ওপেনিং স্টক প্লাস রিসিভড, অর্থাৎ আমরা প্রসেস 1 থেকে যেটি রিসিভ করেছি সেটি, এই দুটি যোগ করে আমরা ক্লোজিং স্টক বাদ দিয়ে দিব। তাহলে আমরা পেয়ে যাব আমাদের প্রোডাকশন। তাহলে আমাদের নিশ্চয়ই যেমন মনে আছে যে আমাদের ওপেনিং স্টক ছিল 1400 ইউনিট, আমাদের প্রসেস 1 থেকে এসেছিল 13600 ইউনিট এবং আমাদের ক্লোজিং স্টক ছিল 1000 ইউনিট। তাহলে এটিকে ক্যালকুলেট করলে আমাদের দাঁড়ায় 14000 ইউনিট। সেই 14000 ইউনিটের উপর আমরা যদি 5% ক্যালকুলেট করি তাহলে আমাদের দাঁড়ায় 700 ইউনিটস। তাহলে এটি হলো আমাদের নর্মাল লস 700 ইউনিটস। কিন্তু নর্মাল লসের ক্ষেত্রে কিন্তু আমাদের ইউনিট উল্লেখ করা ছিল 500 ইউনিটস। আমাদের নর্মাল লস ক্যালকুলেট করে এসেছে 700 ইউনিটস, কিন্তু ফিজিক্যালি আমরা পেয়েছি 500 ইউনিটস। তাহলে বাকি যে 200 ইউনিট সেটি কিন্তু আসলে নর্মাল লস হয়নি। তাহলে এই যে 200 ইউনিট এটিকে আমরা বলবো অ্যাবনর্মাল গেইন, যেটি প্রকৃত যতটুকু লস হয়েছে এবং যতটুকু এক্সপেক্টেড লস সেটির যে গ্যাপ সেটিকে আমরা বলি অ্যাবনর্মাল গেইন। এরপরে আমরা বলছি ইউনিটস ট্রান্সফার টু প্রসেস 3, অর্থাৎ পরবর্তী ধাপে আমরা যে পণ্যটি পাঠাবো সেটিকে আমরা বলছি ইউনিটস ট্রান্সফার টু প্রসেস 3 অ্যান্ড কমপ্লিটেড প্রসেস ডিউরিং দ্য পিরিয়ড। এবং এই পিরিয়ডে অর্থাৎ প্রসেস 2-তে কতটুকু কমপ্লিট হয়েছে সেটি আমরা ক্যালকুলেট করে দেখব। তাহলে প্রথমে আমরা দেখি ট্রান্সফার টু প্রসেস 3, প্রসেস 3-তে আমরা কতটুকু আমরা পাঠাবো। তাহলে টোটাল ইনপুট আমাদের ছিল 15000 ইউনিট। 15000 ইউনিট কিভাবে আমরা ক্যালকুলেট করলাম? আমাদের ওপেনিং স্টক ছিল 1400 ইউনিট আর আমাদের প্রসেস 1 থেকে পেয়েছিলাম 13600, এই মিলে হলো আমাদের 15000 ইউনিট। এখান থেকে আমাদের অ্যাকচুয়াল স্ক্র্যাপ যেটি বের হয়েছে বা নর্মাল লস, অ্যাকচুয়াল নর্মাল লস যেটি বের হয়েছে সেটি হলো 500 ইউনিট। আর আমাদের ক্লোজিং স্টক যেটি বের হয়েছে সেটি হলো 1000 ইউনিট। তাহলে এই দুইটি যদি আমরা বাদ দিয়ে দেই তাহলে আমরা পেয়ে যাই আমাদের কত ইউনিট আমরা প্রসেস 3-তে ট্রান্সফার করতে পারছি। তাহলে আমরা প্রসেস 3-তে ট্রান্সফার করতে পারছি 13500 ইউনিট প্রোডাক্ট। তাহলে আমাদের প্রসেস 2-তে ফুললি কমপ্লিট হয়েছে কত ইউনিট, যেটি আগে
পুরাটাই মানে আগে ধরা হয়নি। যেমন 1400 ইউনিট কিন্তু কিছু অংশ ডান ছিল, হাফ ডান ছিল, ওপেনিং স্টক হিসেবে ছিল। কিন্তু 13,500 থেকে যদি আমরা এই 1400 ইউনিট বাদ দিয়ে দিই তাহলে 12,100 ইউনিট, এই 12,100 ইউনিট কিন্তু আমরা একদম শুরু থেকেই প্রসেস 2তেই কমপ্লিট করেছি। যেটি আমরা প্রসেস 1 থেকে যে র মেটেরিয়ালটা পেয়েছিলাম সেটি থেকে আমরা প্রসেস 2তেই ফুললি কমপ্লিট করেছি। এটি আমরা একদম শুরু থেকে শেষ পর্যন্ত এই পিরিয়ডেই কমপ্লিট করেছি। এই জন্যে আমরা এটিকে বলছি কমপ্লিটলি প্রসেস ডিউরিং দ্য পিরিয়ড, অর্থাৎ এই পিরিয়ডেই কমপ্লিট করেছি, যেটা ওপেনিং স্টক থেকে আসেনি। তাহলে ওপেনিং স্টকটি বাদ দেওয়ার পরে আমরা এই অ্যামাউন্টটি পাচ্ছি 12,100 ইউনিট, যেটি শুধুমাত্র এই নির্দিষ্ট সময়কালের মধ্যেই সম্পন্ন হয়েছে। তাহলে এই ওয়ার্কিংসগুলো আমরা আগে থেকে ক্যালকুলেট করে রাখলাম, তাহলে আমাদের পরবর্তীতে যখন আমরা এই অঙ্কগুলো করব বা আমাদের স্টেটমেন্টগুলো তৈরি করব তখন এই ইনফরমেশনগুলো কিন্তু আমাদের কাজে লাগবে। ফলে এই ইনফরমেশনগুলোও কিন্তু তোমরা লিখে রাখতে পারো এবং আমরা প্রত্যেকটি ফলাফল তোমরা লক্ষ্য করো যে প্রত্যেকটি ফলাফল কিন্তু আমরা অন্য কালিতে লিখে রেখেছি যেন তোমাদের আইডেন্টিফাই করতে সহজ হয়। তাহলে আমরা দেখে নেই নর্মাল লস এখানে 700 ইউনিট, কিন্তু অ্যাকচুয়াল নর্মাল লস যেটি আমরা পেয়েছি সেটি হলো 500 ইউনিট। তাহলে আমাদের বাকি যে 200 ইউনিট সেটিকে আমরা বলছি অ্যাবনর্মাল গেইন। আমরা প্রসেস 3তে ট্রান্সফার করেছি 13,500 ইউনিট, আর আমরা এই পিরিয়ডে অর্থাৎ চলতি পিরিয়ডে আমরা পুরাটা কমপ্লিট করেছি 12,100 ইউনিট। এই তথ্যগুলো কিন্তু আমাদের পরবর্তী ধাপে প্রয়োজন হবে, এটি কিন্তু মনে রাখতে হবে। এবার আমরা তাহলে চলে যাই স্টেটমেন্ট অফ স্টেটমেন্ট অফ ইকুইভ্যালেন্ট প্রোডাকশন। এটা আমরা যদি ফিফো মেথডে ক্যালকুলেট করি, এখানে ইকুইভ্যালেন্ট প্রোডাকশন কথাটি কিন্তু মনে রাখতে হবে, বা সমতুল্য উৎপাদন। তাহলে এখানে দেখো ওপেনিং স্টক ছিল 1,400 ইউনিট, আমাদের রিসিভ করেছিলাম 13,600 ইউনিট, মোট হয়েছিল আমাদের 15,000 ইউনিট। এই যে 1400 ইউনিট এটি কিন্তু আমাদের ওপেনিং স্টক, এটি কিন্তু আগের প্রসেস থেকে আসেনি। এ কারণে এটি আমরা ট্রান্সফার ইন কস্টের মধ্যে এখানে কিন্তু কোনো কিছুই আমরা লিখিনি। কিন্তু এই যে 1400 ইউনিট, এই 1400 ইউনিটের ম্যাটেরিয়াল 60% কমপ্লিট ছিল আগেই, তাহলে বাকি 40% এই পিরিয়ডে কমপ্লিট হবে। লেবার 40% আগেই কমপ্লিট ছিল, তাহলে এই পিরিয়ডে 60% কমপ্লিট হবে। এবং ওভারহেড আগেই 40% কমপ্লিট ছিল, তাহলে এই পিরিয়ডে 60% কমপ্লিট হবে। তাহলে এখন দেখো 1400 ইউনিটের উপরে এই পার্সেন্টগুলো যদি আমরা প্রয়োগ করি তাহলে 560 ইউনিট, 840 ইউনিট, 840 ইউনিট এবং 840 ইউনিট। এভাবে আমরা কিন্তু ইকুইভ্যালেন্ট প্রোডাকশন ইউনিট ক্যালকুলেট করে ফেললাম। 12,100 ইউনিট এটি কিন্তু পুরাটাই এই পিরিয়ডেই কমপ্লিট হয়েছে, এই জন্যে প্রত্যেকটা স্টেপে আমরা কিন্তু 100% প্রয়োগ করেছি। নর্মাল লস 700 ইউনিট, আমরা বলেছিলাম নিশ্চয়ই তোমাদের মনে আছে যে নর্মাল লস গুড ইউনিটের মধ্যে বন্টিত হয়ে যায়, এই জন্যে এখানে কিন্তু আমরা কোনো ক্যালকুলেশন দেখাইনি। ক্লোজিং স্টক যেটি 1000 ইউনিট, সেটি আমাদের ট্রান্সফার ইনের ক্ষেত্রে আমরা পুরাটাই 100% দেখিয়েছি, কিন্তু ম্যাটেরিয়াল, লেবার, ওভারহেড এগুলোর ক্ষেত্রে কিন্তু আমাদের ডিগ্রি অফ কমপ্লিশন দেওয়া ছিল। যতটুকু ডিগ্রি অফ কমপ্লিশন দেওয়া আছে সেই অনুযায়ী আমরা পার্সেন্টেজটা প্রয়োগ করেছি। যেমন ম্যাটেরিয়ালের ক্ষেত্রে 80% বলা ছিল, এই জন্য 1000-এর উপর 80% করলে 800। লেবারের 70% বলা ছিল, 1000-এর উপর 70% মানে 700। ওভারহেডে 50% তাহলে 500। এভাবে আমরা কিন্তু ক্যালকুলেট করলাম। তাহলে এখন আমরা যদি এগুলোকে যোগ করি তাহলে আমাদের একটি ফলাফল আসবে। এই ফলাফল থেকে আমাদের অ্যাবনর্মাল গেইন যেটি সেটি বাদ দিয়ে দিব। তাহলে অ্যাবনর্মাল গেইন আমরা ক্যালকুলেট করে দেখেছিলাম ওয়ার্কিংসের মধ্যে যে অ্যাবনর্মাল গেইন আসে 200 ইউনিট, এবং অ্যাবনর্মাল গেইনের ক্ষেত্রে আমরা বলেছিলাম যে 100% ধরতে হবে, এক্ষেত্রে কোনো ডিগ্রি অফ কমপ্লিশন আমরা প্রয়োগ করতে পারবো না। তাহলে সবখানে কিন্তু আমরা 100% ধরেছি, অর্থাৎ 200 ইউনিট করে। এখন আমরা যদি প্রত্যেকটি থেকে আমরা এই অ্যাবনর্মাল গেইন বাদ দিয়ে দেই তাহলে আমাদের ইকুইভ্যালেন্ট প্রোডাকশন বের হয়। যেমন ট্রান্সফার ইন কস্টের ক্ষেত্রে আমাদের ইকুইভ্যালেন্ট প্রোডাকশন 12,900 ইউনিট, ম্যাটেরিয়ালের ক্ষেত্রে 13,260 ইউনিট, লেবার 13,440 ইউনিট এবং ওভারহেডের ক্ষেত্রে 13,240 ইউনিট। এভাবে কিন্তু আমরা
আমাদের ইকুইভ্যালেন্ট প্রোডাকশন ক্যালকুলেট করে ফেললাম। এই স্টেটমেন্টটিকে বলছি আমরা ইকুইভ্যালেন্ট প্রোডাকশন ইউনিটের স্টেটমেন্ট অফ ইকুইভ্যালেন্ট প্রোডাকশন, যেটি আমরা ফিফো মেথডে ক্যালকুলেট করলাম, যেহেতু এটি আমাদের ডিগ্রি অফ কমপ্লিশন দেওয়া আছে। এরপরে আমরা স্টেটমেন্ট অফ কস্ট দেখব। এখানে আমরা কস্টটি ক্যালকুলেট করব, শুধুমাত্র কস্টগুলা এবং পার ইউনিট কস্ট আমরা ক্যালকুলেট করব। যেহেতু এর আগেই আমাদের ইকুইভ্যালেন্ট প্রোডাকশন ক্যালকুলেট হয়ে গেছে, এখন আমরা সেই ইকুইভ্যালেন্ট প্রোডাকশন ইউনিট দিয়ে আমাদের কস্টকে ভাগ করব, তাহলে আমাদের পার ইউনিট কস্ট ক্যালকুলেট হবে। যেমন এখানে আমরা প্রথমেই দেখি ওপেনিং স্টক দেওয়া ছিল 19,600 টাকা। কারেন্ট পিরিয়ডে যে ব্যয় হয়েছে সেটি হলো ট্রান্সফার্ড ইন কস্ট দেওয়া ছিল 1,32,500 টাকা। সেই 1,32,500 টাকা থেকে আমরা বলেছিলাম যে আমাদের স্ক্র্যাপ বিক্রি করে যদি কোনো টাকা আসে সেটা আমরা এখান থেকে বাদ দিব, এবং এটি আমরা ফুটনোটে দেখাবো। তাহলে ফুটনোটে কিন্তু আমাদের উল্লেখ করতে হবে যে আমরা এটি ট্রান্সফার ইন কস্ট থেকে বাদ দিলাম, এবং ট্রান্সফার ইন কস্ট থেকে বাদ দেওয়ার পর আমাদের কস্টটি দাঁড়ালো 1,29,000 টাকা। তোমাদের নিশ্চয়ই মনে আছে আমরা স্টেটমেন্ট অফ ইকুইভ্যালেন্ট প্রোডাকশন থেকে পেয়েছিলাম যে ট্রান্সফার ইনের যে ইকুইভ্যালেন্ট প্রোডাকশন সেটি হলো 12,900 ইউনিট। তাহলে 1,29,000 টাকাকে যদি আমরা 12,900 দিয়ে ভাগ করি তাহলে আমাদের পার ইউনিটের কস্ট বের হবে 10 টাকা। একই নিয়মে ম্যাটেরিয়ালের ক্ষেত্রে আমাদের কস্ট ছিল 67,000 টাকা, ইকুইভ্যালেন্ট প্রোডাকশন ইউনিট ছিল 13,260 ইউনিট, ভাগ করলে 5.05279, এটি হলো আমাদের কস্ট দাঁড়ায় পার ইউনিট। সেই একই নিয়মে আমরা লেবার এবং ওভারহেড ক্যালকুলেট করছি, এবং আমরা যদি এই সবগুলো কস্টকে যোগ করি তাহলে আমাদের টোটাল কস্ট দাঁড়ায় 2,55,300 টাকা। আর এই পার ইউনিট সবগুলো পার ইউনিটকে যদি আমরা যোগ করে দেই তাহলে আমাদের পার ইউনিট কস্ট দাঁড়ায় 18 টাকা, অর্থাৎ 18.02137 টাকা পার ইউনিট। তাহলে এভাবে আমরা স্টেটমেন্ট অফ কস্ট ক্যালকুলেট করব, যেখান থেকে আমরা পার ইউনিট প্রোডাক্টের কস্ট ক্যালকুলেট করতে পারবো। এরপরে আমরা চলে যাব আমাদের আরেকটি স্টেটমেন্ট, যেটিকে আমরা বলছি স্টেটমেন্ট অফ ইভ্যালুয়েশন। এখানে আমরা পার ইউনিট কস্ট প্রয়োগ করে আমাদের প্রতিটি আইটেম ওয়াইজ কত টাকা খরচ হচ্ছে সেটি আমরা ক্যালকুলেট করব। যেমন তোমাদের নিশ্চয়ই মনে আছে যে ম্যাটেরিয়ালের ওপেনিং স্টক আমরা ক্যালকুলেট করেছিলাম 560 ইউনিট, যেটি আমাদের ইকুইভ্যালেন্ট প্রোডাকশনে আমরা ক্যালকুলেট করেছিলাম, এবং আমরা কস্ট শিটে বা স্টেটমেন্ট অফ কস্টে ক্যালকুলেট করলাম যে আমাদের পার ইউনিট ম্যাটেরিয়ালের কস্ট 5.05279। তাহলে এটি দিয়ে যদি আমরা গুণ করি তাহলে আমাদের কস্ট দাঁড়ায় 2,830। এর আগে আমরা কস্ট অফ ওপেনিং স্টক যেটি 19,600 সেটি আমরা আলাদা করে লিখে রাখছি। আর এখন আমরা যেগুলো লিখছি ম্যাটেরিয়াল, লেবার, ওভারহেড, সেটি আমরা পার ইউনিট কস্ট দিয়ে আমাদের ইকুইভ্যালেন্ট প্রোডাকশন ইউনিট গুণ করে করে আমরা টোটাল কস্টটা বের করছি। তাহলে আমাদের এই তিনটি থেকে টোটাল কস্ট বের হলো 5,323 টাকা। তাহলে আমরা যদি আমাদের ওপেনিং স্টক যেটি 19,600 তার সাথে আমাদের কস্ট অফ কমপ্লিটেড ইউনিটের কস্ট যোগ করি তাহলে আমাদের দাঁড়ায় 24,923 টাকা, যেটিকে আমরা বলছি টোটাল কস্ট অফ কমপ্লিটেড ওপেনিং স্টক 24,923 টাকা। এরপরে আমাদের কারেন্ট পিরিয়ডে যে 12,100 ইউনিট প্রোডাক্ট তৈরি হয়েছে, যেটি পুরাটাই এই পিরিয়ডে তৈরি হয়েছে, ফলে আমরা কিন্তু টোটাল 18.02137 দিয়ে গুণ করছি, এবং এখান থেকে আমাদের দাঁড়ালো 2,18,059 টাকা। সেটি আমরা ওপেনিং স্টকের সাথে যোগ করে আমাদের দাঁড়ালো 2,42,982 টাকা। এর সাথে আমরা যোগ করছি টোটাল কস্ট অফ গুডস কমপ্লিটেড অ্যান্ড ট্রান্সফার্ড আউট। এখানে আমাদের যে 1,000 ইউনিট যেটি আমাদের ক্লোজিং স্টক, সেই ক্লোজিং স্টক আমরা এখানে ক্যালকুলেট করছি। ক্লোজিং স্টকের যতটুকু আমাদের যে অনুযায়ী আমাদের ম্যাটেরিয়াল, লেবার এবং ওভারহেডের ডিগ্রি অফ কমপ্লিশন দেওয়া ছিল সেটি অনুযায়ী আমরা কিন্তু এখানে গুণ করব। তাহলে ম্যাটেরিয়ালের আমাদের দেওয়া ছিল 80%, সেই হিসেবে আমাদের এসেছিল 800 ইউনিট। তাহলে যেহেতু ম্যাটেরিয়াল 800 ইউনিট, ম্যাটেরিয়ালের কস্ট আমরা এখানে গুণ করব। লেবার 700 ইউনিট,
লেবারের কস্টে আমরা পার ইউনিট কস্টে গুণ করব এবং ওভারহেড 500 ইউনিট ওভারহেডের পার ইউনিট কস্টে আমরা গুণ করব। তাহলে আমরা ক্লোজিং স্টকের ভ্যালুটিও পেয়ে যাব। তাহলে আমরা এখন কিন্তু টোটাল কস্ট পেয়ে গেলাম। আমাদের ওপেনিং স্টক, আমাদের এই পিরিয়ডে যে কস্ট হয়েছে সেটি, এবং আমাদের ক্লোজিং স্টকের কস্ট। তাহলে আমাদের টোটাল কস্ট দাঁড়ালো 2,58,904 টাকা। এখানে আমাদের আরেকটি বিষয় কিন্তু উল্লেখ করা দরকার, সেটি হলো অ্যাবনর্মাল গেইন। এবং আমরা বলেছিলাম যে অ্যাবনর্মাল গেইন যেটি হবে সেটি কিন্তু 100%, অর্থাৎ 18.02137 এই টাকা দিয়েই আমরা এই 200 ইউনিটকে গুণ করব। তাহলে আমাদের অ্যাবনর্মাল গেইন বের হবে 3,604 টাকা, যেটি আমরা আমাদের টোটাল কস্ট থেকে বাদ দিব। যেহেতু এটি গেইন, তাহলে কস্ট থেকে এটি বাদ যাবে, তাহলে আমাদের কস্টটি কমে যাবে কিছুটা। তাহলে আমাদের টোটাল কস্ট অ্যাকাউন্ট ফর দাঁড়ালো 2,55,300 টাকা। তাহলে এখান থেকে কিন্তু আমরা আমাদের টোটাল কস্ট ক্যালকুলেট করে ফেললাম। এলিমেন্ট ওয়াইজ কিন্তু আমরা, বা আমাদের প্রত্যেকটি আইটেম ওয়াইজ কিন্তু আমরা কিন্তু পেয়ে গেলাম, এবং সেটির ওপেনিং স্টক, সেটির এই পিরিয়ডে যেটি তৈরি হয়েছে এবং সেটির ক্লোজিং স্টক সবগুলোই কিন্তু আমরা এই স্টেটমেন্টের মাধ্যমে পেয়ে গেলাম। কিন্তু এই স্টেটমেন্টটি তৈরি করার আগে কিন্তু আমাদের স্টেটমেন্ট অফ ইকুইভ্যালেন্ট প্রোডাকশন এবং স্টেটমেন্ট অফ কস্ট এই দুটি তৈরি করে নিতে হবে। তাহলে এখন আমরা দেখি আমাদের প্রসেস 2 এর অ্যাকাউন্টটি যদি আমরা এখন দেখি, তাহলে দেখো ওপেনিং স্টক আমাদের দেওয়া ছিল 1400 ইউনিট, যেটি 19,600 টাকা। আমাদের প্রসেস 1 থেকে এসেছিল 13,600 ইউনিট, যেটি আমাদের কস্ট দেওয়া ছিল 1,32,500। এছাড়াও আমাদের ম্যাটেরিয়াল, লেবার, ওভারহেড যেটি এই পিরিয়ডে যুক্ত হয়েছে সেটির কস্ট আমরা এখানে যুক্ত করছি। আমরা ক্রেডিট সাইডে নর্মাল লস ক্যালকুলেট করছি, যেহেতু 700 ইউনিট এবং প্রত্যেকটি আমাদের বলা ছিল যে 5 টাকা দরে স্ক্র্যাপটি আমরা বিক্রি করতে পারবো। তাহলে আমরা বিক্রি করছি 3,500 ইউনিট 500 টাকায়, এবং প্রসেস 3-তে আমরা ট্রান্সফার করছি 13,500 ইউনিট প্রোডাক্ট, যেটি আমরা ক্যালকুলেট করে দেখেছি আগেই যে 2,42,982 টাকা। এবং ক্লোজিং স্টকের ভ্যালু আমাদের দাঁড়িয়েছিল 15,922 টাকা। তাহলে এই সবগুলোকে যোগ করলে আমাদের দাঁড়ায়, আমাদের প্রোডাকশন দাঁড়ায় 15,200 আর আমাদের কস্ট দাঁড়ায় 2,62,404 টাকা। তাহলে এখান থেকে কিন্তু আমরা পেয়ে গেলাম আমাদের কস্ট এবং প্রোডাকশন, এবং আমরা ডেবিট সাইড এবং ক্রেডিট সাইড সেটিও আমরা কিন্তু দেখলাম। এবং সাথে সাথে আমাদের যেহেতু 15,000 ইউনিটে 15,200 ইউনিট তৈরি হয়েছে, তাহলে বাকি 200 আমাদের অ্যাবনর্মাল গেইন, এবং সেই অ্যাবনর্মাল গেইনটি আমরা ডেবিট সাইডে দেখাবো। তাহলে আমাদের কস্ট কিছুটা কমে যাবে, এবং আমরা ব্যালেন্স কিন্তু সবগুলোর ক্ষেত্রে মিলে গেল। তাহলে এভাবেই আমরা ফার্স্ট ইন ফার্স্ট আউট মেথডে এটি কিন্তু ক্যালকুলেট করতে পারি। আমরা যদি ওয়েটেড এভারেজ মেথডে এই অঙ্কটি দেখি, বা আমাদের আরেকটি অঙ্ক যদি ওয়েটেড এভারেজ মেথডে দেখি, তাহলে আমরা কিছু ইনফরমেশন দেখে নিই। আমরা আরেকটি প্রবলেম দেখি, প্রবলেম 2। এখানে দুটি প্রসেসের কথা বলা আছে। প্রোডাক্ট এ পাসড থ্রু 3 প্রসেস ইন January 1, 2019. The following information is obtained in respect of process 2. আমাদের প্রোডাক্ট এ 3টি প্রসেসের মধ্যে দিয়ে যায়, এবং আমরা কিন্তু করছি প্রসেস 2 যেটি, সেটি ক্যালকুলেশন। ওপেনিং স্টক দেওয়া আছে 2,800 ইউনিট, যেটির ভ্যালু দেওয়া আছে কিন্তু এলিমেন্ট ওয়াইজ আলাদা আলাদা করে। ম্যাটেরিয়াল 700, লেবার 150 এবং ওভারহেড 350, এই মিলে 1200। ডিগ্রি অফ কমপ্লিশন দেওয়া আছে, যদিও এটি আমাদের প্রয়োজন নাই, কারণ আমরা ওয়েটেড এভারেজ মেথডে ডিগ্রি অফ কমপ্লিশন প্রয়োগ করি না। ট্রান্সফার ফ্রম প্রসেস 1 থেকে এসেছে 14,000 ইউনিট, যেটি প্রত্যেকটি 1 টাকা দরে, এবং আমরা প্রসেস 3-তে ট্রান্সফার করব 12,000 ইউনিট। ডিরেক্ট ম্যাটেরিয়াল আমাদের প্রসেস 2-তে যুক্ত হয়েছে 1,560 টাকা, ডিরেক্ট লেবার যুক্ত হয়েছে 2,000 টাকা, প্রোডাকশন ওভারহেড যুক্ত হয়েছে 4,400 টাকা, 2,000 ইউনিট স্ক্র্যাপ তৈরি হয়েছে প্রসেস 2-তে, এবং ক্লোজিং স্টক 2,800 ইউনিট। তার ডিগ্রি অফ কমপ্লিশন দেওয়া আছে 80% ম্যাটেরিয়াল, 60% লেবার, ওভারহেড দেওয়া আছে 60%। নর্মাল লস বলা আছে 1,400 ইউনিট, অ্যাবনর্মাল লস 600 ইউনিট, এবং আমরা যে স্ক্র্যাপ বিক্রি করব সেটি 2 টাকা পার পিস। তাহলে এখান থেকে কিন্তু আমরা আমাদের সকল তথ্য পেয়ে গেলাম।
এখন আমরা এটি যদি ওয়েটেড এভারেজ মেথডের মাধ্যমে ক্যালকুলেট করতে চাই, যেহেতু এখানে আমাদের এলিমেন্ট ওয়াইজ কস্টগুলো দেওয়া আছে ওপেনিং স্টকের ক্ষেত্রে, তাহলে আমরা কিন্তু খুব সহজেই ওয়েটেড এভারেজ মেথডটি প্রয়োগ করতে পারি। যদিও এখানে কিন্তু ডিগ্রি অফ কমপ্লিশনও দেওয়া আছে, ফলে এটা ফার্স্ট ইন ফার্স্ট আউট মেথডেও প্রয়োগ করতে পারতাম, কিন্তু যেহেতু আমরা ফার্স্ট ইন ফার্স্ট আউট মেথডে আগে একটি অঙ্ক দেখেছি, এখন আমরা ওয়েটেড এভারেজ মেথডে এই অঙ্কটি দেখব। তাহলে আমাদের রিকোয়ারমেন্টে আগের মতোই স্টেটমেন্ট 3টি তৈরি করতে বলা হয়েছে এবং সাথে সাথে প্রসেস 2 ক্যালকুলেট করতে বলা হয়েছে। তাহলে আমরা স্টেটমেন্টগুলো প্রথমে দেখে নেই। আমাদের এখানে আমরা ইনপুট যেটি আসছে সেটি হলো ওপেনিং স্টক 2800 এবং প্রসেস 1 থেকে 1400 ইউনিট। আমাদের নর্মাল লস দেওয়া আছে 1400 ইউনিট আমাদের বলাই আছে, অ্যাবনর্মাল লস 600 ইউনিট বলা আছে। ফিনিশড গুডস যেটি আমরা প্রসেস 3 তে ট্রান্সফার করছি সেটি বলা আছে 1200 ইউনিট এবং ক্লোজিং স্টক আমাদের কিন্তু বলা আছে 2800, যেটি আমাদের ওপেনিং স্টকও ছিল। দুটির মধ্যে কিন্তু গড়মিল করা যাবে না। আমাদের এখানে যদিও ওপেনিং স্টক এবং ক্লোজিং স্টক একই অ্যামাউন্ট, কিন্তু এটি কখনো কখনো মিলে যেতে পারে, কিন্তু এটি কিন্তু আলাদা। ওপেনিং স্টকও 2800, ক্লোজিং স্টকও 2800 ইউনিট। তাহলে আমাদের ইনপুট এখানে ক্যালকুলেট করলাম, আউটপুট এখানে আমরা ক্যালকুলেট করলে টোটাল আমাদের দাঁড়ালো 16800 ইউনিট। এবং এখান থেকে যদি আমরা ম্যাটেরিয়াল, লেবার, ওভারহেড আলাদা আলাদা করে দেখি, তাহলে কিন্তু আমরা দেখতে পারি যে আমাদের যেহেতু ওপেনিং স্টক আমরা 1400 ইউনিট আগেই বলা আছে, আর প্রসেস 1 থেকে যেটি এসেছে সেটি তো ফুললি কমপ্লিট হয়ে এসেছে, এই জন্যে এটি আমরা 100% প্রয়োগ করছি। তাহলে 600 ইউনিটের ক্ষেত্রে আমরা ম্যাটেরিয়াল, লেবার, ওভারহেড তিনটির ক্ষেত্রেই আমরা 100% প্রয়োগ করছি। ফিনিশড গুডস যেটি তৈরি হয়েছে 12000 ইউনিট, সেটিও কিন্তু আমরা 100% প্রয়োগ করছি। কিন্তু ক্লোজিং স্টকের ক্ষেত্রে আমাদের ডিগ্রি অফ কমপ্লিশন দেওয়া আছে যেভাবে, সেভাবেই আমরা প্রয়োগ করব। অর্থাৎ 2800 ইউনিটের উপর আমরা 80% প্রয়োগ করব, তাহলে 2240। 60% প্রয়োগ করলে 1680 এবং ওভারহেডের ক্ষেত্রে 60% প্রয়োগ করলে 1680। তাহলে আমরা ম্যাটেরিয়াল, লেবার, ওভারহেডের ক্ষেত্রে ইকুইভ্যালেন্ট প্রোডাকশন পেয়ে গেলাম। ম্যাটেরিয়ালের ক্ষেত্রে 14840, লেবারের ক্ষেত্রে 14280 এবং ওভারহেডের ক্ষেত্রে 14280। এই অ্যামাউন্টগুলো কিন্তু আমাদের পরবর্তী ধাপে লাগবে। তাহলে যদিও ফার্স্ট ইন ফার্স্ট আউট মেথডে কিন্তু আমরা ভিন্ন প্রক্রিয়া করেছিলাম, দুটি সিস্টেম কিন্তু আলাদাভাবে মনে রাখতে হবে যে ফার্স্ট ইন ফার্স্ট আউট মেথডে আমরা কিভাবে ক্যালকুলেট করলাম এবং ওয়েটেড এভারেজ মেথডে আমরা কিভাবে ক্যালকুলেট করলাম। এবার আমরা চলে যাই আমাদের পরবর্তী স্টেটমেন্ট, আমাদের স্টেটমেন্ট অফ কস্ট। এখানে ওপেনিং স্টকের কস্ট ম্যাটেরিয়াল ওয়াইজ আলাদা দেওয়া ছিল, এলিমেন্ট ওয়াইজ। যেমন ম্যাটেরিয়ালে বলা ছিল 700, লেবারে বলা ছিল 150, ওভারহেডে বলা ছিল 350, এই মোট বলা ছিল 1200। প্রসেস 1 থেকে যে 1400 ইউনিট এসেছে যেটি প্রত্যেকটাই 1 টাকা করে বলা ছিল, তাহলে 1400 টাকা। আর কারেন্ট কস্ট যেটি ইনকার্ড হয়েছে ম্যাটেরিয়ালের ক্ষেত্রে, লেবারের ক্ষেত্রে, ওভারহেডের ক্ষেত্রে, সেটি কিন্তু এলিমেন্ট ওয়াইজ আলাদা আলাদা আমাদের দেওয়া ছিল, সেটি সেই হিসেবে আমরা এখানে লিখেছি এবং সবগুলোকে আমরা যোগ করে দিলে আমরা টোটালটি পেয়ে গেলাম। আমাদের ম্যাটেরিয়ালের ক্ষেত্রে 16260, লেবারের ক্ষেত্রে 2150, ওভারহেডের ক্ষেত্রে 4750 এবং সবগুলোকে যোগ করলে 23160। এখন এখান থেকে যদি আমাদের স্ক্র্যাপ যেটি 1400 ইউনিট সেটি যদি বাদ দেই, 1400 ইউনিট প্রত্যেকটি বলা আছে 2 টাকা করে আমরা বিক্রি করতে পারবো, তাহলে 28000 টাকায় আমরা বিক্রি করতে পারবো, 2800 টাকা, 2800 টাকায় আমরা বিক্রি করতে পারবো। তাহলে আমাদের 23160 টাকা থেকে 2800 টাকা বাদ দিব, তাহলে আমাদের টোটাল কস্ট দাঁড়াবে 20360 টাকা। তাহলে এটিকে যদি আমরা আমাদের ইকুইভ্যালেন্ট প্রোডাকশন দিয়ে ভাগ করি এলিমেন্ট ওয়াইজ আলাদা আলাদা ম্যাটেরিয়ালের ক্ষেত্রে, লেবারের ক্ষেত্রে এবং ওভারহেডের ক্ষেত্রে, তাহলে কিন্তু আমাদের ইকুইভ্যালেন্ট প্রোডাকশন কিন্তু আমরা আমাদের আগের যে শীট অর্থাৎ কস্ট অফ স্টেটমেন্ট অফ ইকুইভ্যালেন্ট প্রোডাকশন, সেখান থেকে আমরা যে অ্যামাউন্টগুলো পেয়েছিলাম সেই অ্যামাউন্ট দিয়ে এই কস্টগুলোকে এখন আমরা ভাগ করলে আমাদের পার ইউনিট ইকুইভ্যালেন্ট কস্ট সেটি কিন্তু আমরা ক্যালকুলেট করতে পারব এবং সেটিই কিন্তু আমাদের সর্বনিম্ন যে রো সেই রোতে আমরা ক্যালকুলেট করে দেখিয়েছি। তাহলে আমরা স্টেটমেন্ট অফ কস্ট থেকে পার ইউনিটের খরচ পেয়ে গেলাম। এখন আমরা স্টেটমেন্ট অফ ইভ্যালুয়েশন সেটি দেখব। এক্ষেত্রে আমরা দেখো যে ফিনিশ
স্টক আমাদের দেওয়া আমরা ক্যালকুলেট করেছিলাম 12,000 ইউনিট। এই 12,000 ইউনিটের উপর আমরা ম্যাটেরিয়ালের যে পার ইউনিট কস্ট সেটি প্রয়োগ করব, লেবারের পার ইউনিট কস্ট প্রয়োগ করব, ওভারহেডের পার ইউনিট কস্ট প্রয়োগ করব। অ্যাবনর্মাল লসের ক্ষেত্রেও আমরা ম্যাটেরিয়াল, লেবার, ওভারহেড আলাদা আলাদাভাবে প্রয়োগ করব। শুধুমাত্র ক্লোজিং স্টকের ক্ষেত্রে মনে রাখতে হবে, যেহেতু ক্লোজিং স্টক 100% কিন্তু তৈরি হয়নি, তাহলে এক্ষেত্রে দুটি জিনিস গুণ করতে হবে। একটি হলো এই 2800 ইউনিটের উপরে প্রথমে আমরা কত পার্সেন্ট কমপ্লিট হয়েছে সেটি প্রয়োগ করব, তারপরে সেটির সাথে আমরা পার ইউনিটের কস্ট গুণ করব। তাহলে আমাদের এলিমেন্ট ওয়াইজ আমাদের ক্লোজিং স্টক কার কত খরচ সেটি বের হবে। তাহলে এই ব্যাপারটি আরেকবারে আমি বলি, লক্ষ্য করো, এখানে আমরা 2800 ইউনিটের সাথে ম্যাটেরিয়ালের ক্ষেত্রে বলা ছিল 80% কমপ্লিট, তাহলে 80% গুণ করব এবং 80% গুণ করার পরে যেটি আসবে সেটির উপরে আমরা আবার পার ইউনিট ম্যাটেরিয়ালের যে কস্ট শিট থেকে বের হয়েছে সেটি গুণ করব। এভাবে আমরা ম্যাটেরিয়ালের কস্টটি ক্যালকুলেট করব ক্লোজিং স্টকের ক্ষেত্রে। লেবার, ওভারহেড একই নিয়মে আমরা ক্যালকুলেট করব। তাহলে এখান থেকে আমরা কিন্তু পেয়ে যাব আমাদের টোটাল ম্যাটেরিয়াল কস্ট, টোটাল লেবার কস্ট, টোটাল ওভারহেড কস্ট, এবং আমরা টোটাল কস্ট কত সেটি 20,360 টাকা, সেটিও আমরা কিন্তু এখান থেকে পেয়ে যাব। তাহলে এবার আমরা যদি আমাদের প্রসেস 2 অ্যাকাউন্ট ক্যালকুলেট করে দেখি, তাহলে একসাথেই আমরা সব কিছু পেয়ে যাব। এতক্ষণ পর্যন্ত আমরা যে স্টেটমেন্টগুলো করেছি সেই স্টেটমেন্ট থেকে যে সামারি এসেছে সেটি আমরা এখানে প্রয়োগ করব। যেমন ওপেনিং স্টক আমাদের দেওয়া ছিল 2,800 টাকা, সেটির মূল্য দেওয়া ছিল 1200 টাকা। 14,000 ইউনিটের ক্ষেত্রে আমাদের 1 টাকা করে 14,000 টাকা। এছাড়াও ম্যাটেরিয়াল ওয়াইজ আমাদের এলিমেন্ট ওয়াইজ ম্যাটেরিয়াল, লেবার, ওভারহেডের ক্ষেত্রে আলাদা আলাদা টাকা দেওয়া ছিল। তাহলে আমাদের টোটাল ইউনিট দাঁড়ালো 16,800 এবং আমাদের টাকার পরিমাণ দাঁড়ালো 23,160। এছাড়াও আমরা যদি ডান সাইডে অর্থাৎ ক্রেডিট সাইডে দেখি, তাহলে আমাদের নর্মাল লস 1,400, অ্যাবনর্মাল লস 600 ইউনিট, এবং প্রসেস 3তে আমরা যে 12,000 ইউনিট ট্রান্সফার করছি সেটি কিন্তু আমাদের এখানে সেটির কস্ট আমরা ক্যালকুলেট করলাম, এবং সাথে সাথে ক্লোজিং স্টক 2,800 সেটি আমরা ক্যালকুলেট করলাম, এবং সেটির টাকার পরিমাণ আমরা ক্যালকুলেট করলাম। তাহলে আমাদের ব্যালেন্সটি কিন্তু মিলে গেল। এভাবে আমরা ওয়েটেড এভারেজ মেথডে আমাদের প্রসেস 2 অ্যাকাউন্ট তৈরি করব। তাহলে আমরা দুটি মেথডই কিন্তু দেখে ফেললাম, আমাদের ফার্স্ট ইন ফার্স্ট আউট মেথড এবং ওয়েটেড এভারেজ মেথড। এটির মাধ্যমে আমরা প্রসেস 2 কিভাবে ক্যালকুলেট করব সেটি আমরা দেখে ফেললাম, এবং স্টেটমেন্টগুলো কিভাবে তৈরি করব সেটি আমরা দেখে ফেললাম। তাহলে আশা করি তোমাদের দুটি পদ্ধতি সম্পর্কে তোমরা পরিষ্কার ধারণা পেয়েছো। তোমরা রেফারেন্স বই হিসেবে সবসময় আমি বলি যে চার্লস টি হর্নগ্রেনের বইটি দেখতে পারো, এবং সাথে সাথে এই অধ্যায়ের জন্য MN আরোরার যে ইন্ডিয়ান রাইটার তিনি, তার বইটিও তোমরা দেখতে পারো। তাহলে এই ছিল আমাদের আজকের আলোচনা। তোমরা প্রত্যেকেই সুস্থ থাকবে, ভালো থাকবে, ঘরে থাকো, নিরাপদে থাকো, বাংলাদেশকে ভালো রাখো। তোমাদের প্রত্যেকের জন্য অনেক অনেক শুভকামনা। আল্লাহ হাফেজ।